নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। আজকেও আবার একটা বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি এবং বইটা জাস্ট পড়া শেষ করেছি। বইটা নিয়ে খুব যে ভালো অনুভূতি হয়েছে সেটা নয়, কিন্তু মানে বইটার একটা অদ্ভুত রকমের অনুভূতি হয়েছে বইটা পড়ে, যেটা সম্বন্ধে বলার জন্য আমি খুব এক্সাইটেড বলতে পারেন। তো শুরু করা যাক বইটার রিভিউ। বইটার নাম হচ্ছে টুকরো স্মৃতি ছেঁড়া শোক, লিখেছেন বিশান বসু, প্রকাশিত হয়েছে কেতাব-ই প্রকাশনা থেকে। সেই কেতাব-ই প্রকাশনা, যে প্রকাশনার বুকমার্ক বইমেলাতে ভীষণ রকমের ভাইরাল হয়েছিল এবং ওনাদের প্রতিবারই বোধহয় বুকমার্ক খুব মানে হাসির মজার বুকমার্ক ওনারা বানান এবং অন্তত এই বছর বইমেলাতে ওনাদের বুকমার্ক কিন্তু বেশ ভাইরাল হয়েছিল। আর আগের বছরগুলোতেও হয়েছিল কিনা আমার মনে পড়ছে না, কিন্তু ওনারা প্রতি বছরই বানিয়ে থাকেন এবং কেতাবই হচ্ছে একমাত্র প্রকাশনা যারা একটা ডিজিটাল মানে বইয়ের লাইব্রেরি খোলার চেষ্টা করছেন এবং বোধহয় করেও ফেলেছেন, যেখানে সামান্য কিছু পয়সার মানে সামান্য কিছু অ্যামাউন্টের পরিবর্তে আপনারা প্রত্যেকেই অনেক বই ইবুক হিসেবে পড়তে পারবেন, বাংলা বই বিশেষত। এবং তার জন্যে আপনাকে ওনাদের সম্ভবত অ্যাপ নামাতে হবে এবং সেখান থেকে পেমেন্ট করে তারপরে আপনি ঢুকতে পারবেন সেখানে বই পড়তে। এবার সেখানে সব বই আছে কি না আমার ধারণা নেই, তবে কেতাবি নিজেও বই প্রকাশ করে এবং এই বইটা যেটা আমি রিভিউ করছি আজকে, সেই বইটা এক কেতাবি থেকেই প্রকাশিত। তো এইটা হচ্ছে বইয়ের প্রচ্ছদ এবং বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। আগের যে ভিডিওটা করেছিলাম যেখানে বলেছিলাম 200 টাকার নিচে এবং 200 টাকার কিছু বই, সেই ভিডিওর লিস্টেও এই বইটা ছিল এবং মূলত এই বইটা কোনো উপন্যাসও নয়, কোনো আত্মজীবনীও নয়। বইটা হচ্ছে একটা স্মৃতি গ্রন্থ এবং এই যে যিনি লিখেছেন লেখক বিশান বসু, তিনি আদতে ব্যক্তি জীবনে একজন ডাক্তারও বটে এবং তিনি তার বাবা মারা যাওয়ার পরে সেই শোক থেকে এই বইটা লেখেন এবং এখানে মূলত তিনি তার বাবার স্মৃতিকে কেন্দ্র করেই সমস্ত কিছু লিখেছেন, বাবার সম্বন্ধে, বাবাকে নিয়ে। কিন্তু এছাড়াও আরও অনেক বিষয় লিখেছেন যেগুলো আমার বেশ ভালো লেগেছে। যেমন তিনি নিজে ডাক্তার, কিন্তু তিনি একজন ছেলে হিসেবে বলছেন যে যখন তার আত্মীয় অর্থাৎ তার বাবা হাসপাতালে ভর্তি রয়েছে এবং সেখানকার নার্সদের বা ডাক্তারদের ব্যবহার বাবার প্রতি, সেটা নিয়ে তিনি লিখেছেন এবং তিনি লিখেছেন যে সেই সময় পেশেন্টরা সব থেকে বেশি হচ্ছে কনফিউজ থাকে। তো পেশেন্টদেরকে যদি একটু বলে দেওয়া যায় যে তাদের কি হচ্ছে বা কি চলছে তাদের শরীরে বা কেন তাদের শরীরে বিভিন্ন নল ঢোকানো হচ্ছে কি কারণে, তাহলে বোধহয় তাদের ওই হেল্পলেসনেসটা অনেকটা কমে। কিন্তু সেটা করা হয় না, কারণ তারা এতটাই ওখানে ব্যস্ত থাকেন ওষুধপত্র দিতে এবং চিকিৎসা করতে এবং নল ঢোকাতে, যে তাদের আর খেয়াল থাকে না যে পেশেন্টকেও একটু বুঝিয়ে বললে কিন্তু অনেক কিছু হয়ে যায়। তারা সাধারণত ওই পেশেন্ট পার্টিকে বলতেই ব্যস্ত থাকেন। তো সেইটাও এখানে লেখক লিখেছেন। এছাড়া অনেক বিষয়ে তিনি লিখেছেন, যেমন লাইফ সাপোর্টের বিষয়, যে একটা স্টেজের পর লাইফ সাপোর্ট কখন দেওয়া উচিত বা দেওয়া উচিত কি না আদৌ, আর লাইফ সাপোর্টের যৌক্তিকতা কতটা, সেসব নিয়েও তিনি লিখেছেন। এখানে মৃত্যু নিয়েও প্রচুর কথা আছে, যেমন মৃত্যুর কথাবার্তা আমরা খুব কমই বলি, অর্থাৎ আমরা অন্তত আমাদের দেশে সামাজিক ক্ষেত্রে আমরা মৃত্যু নিয়ে কথাবার্তা খুব কমই বলি। কেউ যদি বলেও তাকেও আমরা বলি এই চুপ চুপ, এসব কেন বলছিস, এসব কেন হবে, এই টাইপের করে আমরা চুপ করিয়ে দিই। তো সেটাই বইতেও লেখক লিখেছেন যে বরং আমরা যদি একটু বেশি করে মৃত্যু নিয়ে কথা বলি, তাহলে যখন আমাদের প্রিয়জনরা চলে যান তাহলে হয়তো অনেক সহজে আমরা সেখান থেকে, হয়তো অতটা সহজ অবশ্যই হবে না, কিন্তু কিছুটা হলেও আমাদের মাথায় থাকবে যে হ্যাঁ এটা হতেই পারে। তো এই সমস্ত অনেক কিছু বিষয় নিয়ে বইটা লেখা। শুধুমাত্র যে বাবাকে নিয়েই লিখে গেছেন তা নয়, তবে হ্যাঁ মেজরিটি উনি ওনার বাবাকে নিয়েই লিখেছেন। ওনার বাবা কীরকম মানুষ ছিলেন, রাজনৈতিকভাবে কতটা যুক্ত ছিলেন, এবং ওনার বাবা রাজনীতিতে বেশ অনেকটাই যুক্ত ছিলেন তখনকার পার্টির সাথে, এবং তিনি কিভাবে স্ট্রাগল করে নিজের জীবনটা অতিবাহিত করেছেন সেই সমস্ত কিছুও আছে। লেখকের নিজস্ব পারিবারিক অনেক ডিটেলসও এখানে আছে। প্রচুর মানুষের কথা আছে যাদেরকে হয়তো আপনি বা আমি কেউই চিনব না, কিন্তু লেখকের যে তারা খুব ক্লোজ কেউ সেটা বুঝতেই পারবো লেখা পড়ে, এবং তারা এই পুরো সিচুয়েশনটায় কী কী করেছেন। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে লেখক এখানে অনেক
বইয়ের মানে অনেক মানুষের বইয়ের কোট তুলে তুলে সেটাকে অনুবাদ করে লিখেছেন এবং সেটাকে মানে নিজের মতো করে বুঝিয়েছেন যে এটা হয়েছে তার সাথে এবং সত্যি এটা করা উচিত কিনা। যেমন একটা জায়গায় আছে যেখানে হচ্ছে একজন রাইটারের একটা বইয়ের একটা অংশ লেখক এখানে তুলে ধরেছেন, যেটা বলে যে যদি আপনার আশেপাশে কেউ বা কারুর কোনো প্রিয়জন মারা যায় তাহলে তার সাথে আপনি কিভাবে ব্যবহার করবেন, মানে কিভাবে আপনার ব্যবহার করা উচিত, কী কী কথা বলা উচিত, কী কী কথা বলা নয়, অথচ আমরা সেটা একদমই মানি না এবং লেখককেও এই সমস্ত কথা শুনতে হয়েছে যে কথাগুলো তার সেই সময় একেবারেই শোনা উচিত নয়। তো আমার মনে হয় যে এই বইটা ভীষণ রকমভাবে তথ্যবহুল একটা বইও বটে, শুধুমাত্রই যে স্মৃতিগ্রন্থ তা নয়, কিন্তু এই যে ভালো জিনিসগুলো যেমন আছে তার সাথে আরেকটা জিনিসও হলো যে এই বইটাতে কোনো রকম সলিউশন নেই। কারণ লেখক ডাক্তার হয়েও বলছেন যে একটা হাসপাতালের ভিতরে বা নার্সিংহোমের ভিতরে নার্স বা ডাক্তাররা যে এতটা মানে যান্ত্রিক হয়ে যান সেটা না হয়ে একটু মানবিক হলে ভালো হয়। কিন্তু আমার খুবই ডাউট হয় যে প্র্যাকটিক্যাল লাইফে এইটুকু পড়ে কতটুকু বদল ঘটতে পারে, কারণ এটার কোনো সলিউশন সত্যিই নেই। আর দ্বিতীয় হচ্ছে যে কোনো কোনো জায়গায় লেখকের পারিবারিক ডিটেলস পড়তে গিয়ে আপনার বোরিং ফিল হতেই পারে, মানে যেহেতু অতিরিক্ত লেখক একটু বেশি লিখেছেন, মানে পারিবারিক ডিটেলসগুলো একটু বেশি দিয়েছেন, সম্পর্কের ডিটেলসগুলোও একটু বেশি দিয়েছেন কখনো কখনো, তখন সেই জায়গাগুলোয় কোথাও কোথাও আপনার বোরিং লাগতেও পারে। কিন্তু অবশ্যই একটা জিনিস কনফার্ম যে আপনি যদি নিজের জীবনে খুব কাছের কোনো মানুষকে হারিয়ে থাকেন তাহলে এই বইটা আপনাকে আবারও সেই ট্রিগারিং পয়েন্টে এনে দাঁড় করাবে। যদি সেই ট্রিগারটা আপনি সহ্য করতে পারেন তাহলেই এই বইটা পড়বেন অথবা পড়বেন না। সত্যি বলতে আমার এই বইটা পড়তে এতটা সময় লাগলো কারণ বইটা খুব একটা কিন্তু মোটা নয়, দেখতে পাচ্ছেন আশা করি খুবই পাতলা। এই বইটা আমার পড়তে এতটা সময় এই কারণেই লেগেছে কারণ বইটা আমাকে বারবার ট্রিগার করেছে এবং বারবার সেই একই স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেছে, সেই একই শোকের আবহাওয়ায় ফিরিয়ে নিয়ে গেছে, যেটাতে আমি হয়তো ফিরতে চাই না কিন্তু আমাকে ফিরতে হচ্ছে। তো এই জিনিসটা যদি আপনি আবার রিলিভ মানে আবার বাঁচতে না চান তাহলে এই বইটা পড়বেন না। কিন্তু যদি মনে হয় যে একজন কাউকে মানে একটা কোনো বই দরকার যে আমার অনুভূতিগুলোও বুঝবে তাহলে হয়তো পড়তে পারেন অবশ্যই। আর মূলত বইটা আমার পড়ে ভালোই অনুভূতি হয়েছে, শুধু এটুকুই মনে হয়েছে যে কোথাও কোথাও লেখক হয়তো যেহেতু নিজের বাবাকে নিয়ে লিখছেন শোকের আবহাওয়ায়, তো কোথাও কোথাও আমার মনে হয়েছে একটু বেশি স্ট্রেচড হয়ে গেছে, মানে কোথাও কোথাও একটু বেশি লিখে ফেলেছেন। আবার বাবার চরিত্র নিয়ে বলতে গিয়ে যেহেতু আমি মানুষটিকে চিনতাম না কখনোই, তো আমার পাঠক হিসেবে মনে হয়েছে যে এটা হতে পারে যে কোথাও কোথাও উনি ওভার গ্লোরিফাইং করে দিয়েছেন, আবার কোথাও কোথাও হয়তো সত্যিই ওটাই ছিল। তো এটার যেহেতু আমার কাছে যুক্তি নেই, সেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই, যুক্তি নেই না, আমার কাছে কোনো প্রমাণ নেই, সেহেতু এটা নিয়ে আমি অত কিছু বলতে পারবো না। কিন্তু মোটামুটি ভালোই লেগেছে এবং ওয়ান টাইম রিড হিসেবে বইটা বেশ ভালো। আর এই বইটা থেকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনিও এবং আমিও বুঝেছি, সেটা হলো যে লেখক ডাক্তার হলেও লেখক যে একজন বিদগ্ধ পাঠক এবং তিনি যে সাহিত্য চর্চা বেশ অনেক দিন ধরেই করছেন সেটার যথেষ্ট পরিমাণ প্রমাণ এই বইটা থেকেই পাওয়া যায়। এবং খুব সুন্দরভাবে লেখা হয়েছে বইটা, যেটা আমাকে ভীষণভাবে বলতে হয় যে বেশ সুন্দরভাবে বইটা লেখা হয়েছে। আমি সেরকমভাবে খুব একটা ভুল খুঁজে পাইনি, কিছু কিছু জায়গায় হয়তো পেয়েছি। বইয়ের কোয়ালিটি আমার তো বেশ ভালো লেগেছে কারণ এটা একটা পেপার ব্যাক বই এবং পেপার ব্যাক পাতলা বই সাধারণত আমরা জানি খুব সহজেই আমরা ট্রাভেল করতে পারি, এটা নিয়ে খুব সহজেই যেখানে খুশি পড়ে ফেলতে পারি, তো সেই জন্য এটা আমার বেশ ভালো লেগেছে। আর প্রচ্ছদটা যদিও খুবই সিম্পল কিন্তু আমার মনে হয় স্মৃতিগ্রন্থে খুব বাড়াবাড়ি রকমের প্রচ্ছদ দেওয়ার থেকে এই প্রচ্ছদটা ভীষণ রকমের স্নিগ্ধ এবং ভীষণ রকমের সরল কিন্তু ভীষণ সুন্দর। তো বইয়ের কোয়ালিটি এবং সব কিছু দিক থেকে কেতাবি একদম ফুল মার্কস পাবে। লেখার ধরন এবং লেখার সমস্ত দিক থেকেও কিন্তু বইটা ফুল মার্কস পায়। শুধু কোথাও কোথাও বোরিং হয়ে যায় একটু, কারণ যেহেতু আপনি এই মানুষগুলোকে চেনেন না এবং এই সম্পর্কগুলোকেও চেনেন না এবং সেগুলোর সম্পূর্ণ বিস্তারিত আপনাকে পড়তে হচ্ছে, এবং যেহেতু কোথাও কোথাও কোনো সলিউশন থাকে না বইটাতে, লেখক একটা ফেজ নিজের পেশেন্ট পার্টি হিসেবে গেছেন বলে বুঝতে পারছেন। কিন্তু আজকে আমার বক্তব্য হলো যদি আজকে লেখক
পেশেন্ট পার্টি হিসেবে কোথাও এক্সপিরিয়েন্স না করতেন, এই জিনিসগুলো হয়তো উনি নিজেও বুঝতেন না, কিন্তু আমরা সাধারণ মানুষরা প্রত্যেকেই বুঝি এবং প্রত্যেকেই এই সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এই সিস্টেমকে বদলানোর জন্য আমরা কিছু করে উঠতে পারছি বলে মনে হচ্ছে না। হয়তো লেখক বইটা লিখেছেন, কিন্তু বইটা কি আদৌ সিস্টেম বদলাতে পারছে? প্রশ্নটা ওখানেই থেকে যায়। আরেকটা জিনিস বলি, বইয়ের কিছু অদ্ভুত ভুল আমার চোখে পড়ে এবং খানিকটা ওই পরীক্ষার খাতা দেখার মতোই বই পড়ি তো আমি, তো ফলে কিছু কিছু ভুল বড্ড গায়ে লাগে। তো তার মধ্যে থেকে একটা ভুল হলো 46 পাতায় বইটার লেখা আছে যে তবে বিদেশি সাহিত্যের আমার পরিচয় অনেকটাই দেব সাহিত্য কুটিরের অনুবাদ সিরিজের সুবাদে। ওই সিরিজের কল্যাণেই ট্রেজার আইল্যান্ড আর চাঁদের পাহাড়, এমনকি ফ্রান্সিসের সোনার ঘণ্টা, হীরের পাহাড়, রূপোর নদী ইত্যাদির সঙ্গে এডগার ওয়ালেসের বইগুলো প্রায় একই সময় পড়া। দেব সাহিত্য কুটিরের অনুবাদ সাহিত্যে চাঁদের পাহাড় এলো কোথা থেকে? চাঁদের পাহাড়ের তো অনুবাদ হয় না, চাঁদের পাহাড় তো বাংলাতেই লেখা বলে আমি জানতাম। তো এই জায়গায় একটা ভীষণ রকমের ভুল মনে হয়েছে, আশা করি পরবর্তীকালে শুধরে নেওয়া হবে। 46 পাতা, আগেই বলে দিচ্ছি, একটু শুধরে নিলে ভালো হয়। তো এরকম স্মৃতিগ্রন্থ আমি কখনো পড়িনি, এটা বলতে গেলে আমার প্রথম স্মৃতিগ্রন্থ। তো এইভাবে যে স্মৃতিগ্রন্থ লেখা যায় এটাই প্রথমবার আমি জানলাম। ইংরেজিতে যদিও একটা পড়েছি, কিন্তু বাংলায় এই প্রথম পড়লাম। তো প্রথমবারের অনুভূতি হিসেবে বেশ ভালো। যদি আপনার এরকম বই পড়তে ভালো লাগে অবশ্যই এই বইটা দেখতে পারেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার বই পড়লে আবার পরবর্তী রিভিউ নিয়ে আসবো। ততদিন পরবর্তী ভিডিওতে দেখা হোক। ধন্যবাদ, নমস্কার।